মঙ্গল কি পৃথিবীর মতো একটি বরফ যুগের মধ্যে দিয়ে যাচ্ছে? মঙ্গলের পৃষ্ঠের নিচে কিছু লুকিয়ে আছে যা প্রমাণ করে যে সেখানে পৃথিবীর মতো বিশাল সমুদ্র এবং জীবন ছিল, এবং এটি সম্প্রতি চীনের জুরং রোভার দ্বারা আবিষ্কৃত হয়েছে। একটি অন্ধকার পাহাড়ি গুহায় কিছু আদিম মানুষ তাদের দিনভর শিকারের ছবি তৈরি করছে। এই আদিম মানুষ হল নিয়ান্ডারথাল, এবং এটি 4 লক্ষ বছর আগে পৃথিবী, একটি নীল সমুদ্রের জলে ভরা পৃথিবী। কিন্তু এই সময়ে সৌরজগতের আরেকটি গ্রহ ছিল যেখানে পৃথিবীর মতো বিশাল সমুদ্র এবং সম্ভবত জীবন ছিল। পৃথিবী থেকে 225 মিলিয়ন কিলোমিটার দূরে মহাকাশে ঘুরছে এই নীল সমুদ্রে ভরা গ্রহ মঙ্গল। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। যখন পৃথিবীতে নিয়ান্ডারথালরা গুহায় পেন্টিং তৈরি করছিল, তখন মঙ্গল গ্রহ পুরোপুরি জলে ভরা ছিল এবং সম্ভবত পৃথিবীর মতো জীবনও। কিন্তু আমরা এটা কিভাবে জানলাম? এর উত্তর হল চীনের এই রোভার। এতে লাগানো রাডার মঙ্গলের পৃষ্ঠের নিচে এমন কিছু দেখেছে যা পুরো বিশ্বকে ভয় পাইয়ে দিয়েছে। এমন একটি আবিষ্কার যা অনুসারে মঙ্গল গ্রহে সম্ভবত এমন জীবন আছে যা প্রতি কয়েক লক্ষ বছরে মঙ্গল গরম হলে সক্রিয় হয়ে ওঠে এবং তারপর বরফ যুগ এলে আবার মঙ্গলের মাটিতে চাপা পড়ে যায়। আর সবচেয়ে চমকপ্রদ বিষয় জানেন কি? চীন এখন এমন একটি মিশন পাঠাতে চলেছে যাতে সম্ভবত তারা মঙ্গলের মাটির সঙ্গে সেখানে লুকোনো থাকা এই এলিয়েন জীবদের পৃথিবীতে আনবে। তাহলে চীনের রোভার মঙ্গলের পৃষ্ঠের নিচে এমন কি দেখেছে যা মঙ্গল গ্রহে জীবনের সম্ভাবনাকে প্রায় নিশ্চিত করে দিয়েছে, এবং কেন বিশ্বের বিজ্ঞানীরা চীনের পরবর্তী মঙ্গল মিশন নিয়ে ভয় পাচ্ছেন? সত্যি কি চীন মঙ্গলের মাটিতে লুকিয়ে থাকা এলিয়েনদের পৃথিবীতে আনতে চলেছে? এই সমস্ত প্রশ্নের উত্তর জানবো আজকের এই পর্বে, তাই এই পর্বটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আমি পৃথ্বীশ, আপনি শুনছেন যন্তর মন্তর অডিও পডকাস্ট। তবে চলুন শুরু করি নতুন পর্ব। 1976 সাল, মহাকাশে ঘুরছে এই লাল মরুভূমি এবং বন্ধা গ্রহ মঙ্গল। এর ইউটোপিয়া প্ল্যানিশিয়া নামক একটি অংশে রয়েছে নাসার ভাইকিং 2 ল্যান্ডার। অনেকে মনে করেন এটি সেই মিশন যা প্রথমবার মঙ্গল গ্রহে জীবন খুঁজে পেয়েছিল। কিন্তু নাসা মঙ্গল গ্রহে পাওয়া এলিয়ানের জীবনের রহস্য পুরো বিশ্ব থেকে লুকিয়ে রেখেছিল, এবং এর একটি বড় কারণ ছিল নাসার একটি ভুল, যার ফলে তারা কেবল মঙ্গল গ্রহে জীবন্ত এলিয়ান খুঁজে পাওয়ার সুযোগ হারায়নি, বরং সম্ভবত তাদের ধ্বংস করে ফেলেছে। এখন কল্পনা করুন, আপনি এমন একটি গ্রহে দাঁড়িয়ে আছেন যেখানে আকাশে মাসের পর মাস ধুলোর ঝড় ঘুরছে, যেখানে রাত্রি এত ঠান্ডা যে পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ও তার সামনে তুচ্ছ মনে হয়। এটি মঙ্গল গ্রহের কঠিন জগৎ, এবং এই জগতেই 2021 সালে একটি নতুন অতিথি প্রবেশ করে। চীনের তিয়ানওয়েন-1 মিশন, যা আগুনের গোলার মতো মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলে প্রবেশ করে অবতরণের প্রস্তুতি নিচ্ছিল। মঙ্গল গ্রহে অবতরণ যে কোনো দেশের জন্য সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হয়, কারণ হল সেখানকার অত্যন্ত পাতলা বায়ুমণ্ডল, যা প্যারাশুট দিয়ে অবতরণ প্রায় অকার্যকর করে দেয়। একটু ভুল হলেই মিশন মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়। এই কারণেই এখনো পর্যন্ত খুব কম দেশ মঙ্গল গ্রহে সাফল্য পেয়েছে। উদাহরণস্বরূপ, 1971 সালে সোভিয়েত ইউনিয়ন মঙ্গল গ্রহে সফল অবতরণের চেষ্টা করেছিল। তাদের মার্স 3 ল্যান্ডার পৃষ্ঠে পৌঁছেছিল, কিন্তু কয়েক সেকেন্ডের সিগন্যাল পাঠানোর পর তা চিরতরে চুপ হয়ে যায়। তারপর 2004 সালে ব্রিটেন বিগল 2 প্রো পাঠায়। এটি মঙ্গল গ্রহে অবতরণ করেছিল ঠিকই, কিন্তু এর সোলার প্যানেলগুলো পুরোপুরি খোলেনি এবং এটি কখনোই চালু হয়নি। এখন নাসাই একমাত্র সংস্থা ছিল যারা মঙ্গল গ্রহে সাফল্য পেয়েছিল, অবতরণ করেছিল এবং সেখানে রোভার চালিয়েছিল। কিন্তু 2020 সালে চীন এই ইতিহাস একেবারে বদলে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল।
যেখানে ভারত তাদের প্রথম মঙ্গল মিশনে কেবল একটি অরবিটার পাঠিয়ে ইতিহাস তৈরি করেছিল, সেখানে চীন বিশ্বের থেকে অনেক এগিয়ে গিয়ে তাদের প্রথম মিশন তিয়ানওয়েন-1-এ একসঙ্গে অরবিটার, ল্যান্ডার এবং রোভার 3টি পাঠানোর পরিকল্পনা করেছিল। নাসা যে অবস্থানে পৌঁছতে 1976 সাল থেকে 50 বছর লাগিয়েছিল, চীন তা একটি মিশনে অর্জন করতে চেয়েছিল। তাই বিশ্বের কাছে চীনের এই মঙ্গল মিশন একটি রসিকতার মতো মনে হয়েছিল। সবাই মনে করেছিল যে চীন নাসার 50 বছরের পরিশ্রমকে একেবারে সমান করতে পারবে না। কিন্তু 15 মে 2021-এ এমন কিছু ঘটল যা সবাইকে ভুল প্রমাণ করল। চীনের তিয়ানওয়েন-1 মিশন মঙ্গলের বায়ুমণ্ডলে প্রবেশ করল এবং এটি ইউটোপিয়া প্ল্যানেশিয়া নামক একটি বিশাল সমতল জায়গায় অবতরণ করল। ঠিক সেই জায়গায় যেখানে নাসা 1976 সালে মঙ্গল গ্রহে জীবন খোঁজার পরীক্ষা করেছিল। পুরো বিশ্ব বিশ্বাস করেছিল যে চীন এই মিশনের মাধ্যমে নাসার দ্বারা মঙ্গল গ্রহে লুকিয়ে রাখা এলিয়েন জীবনের সত্যতা প্রকাশ করবে। অবতরণের কিছু সময় পরে ল্যান্ডার তার র্যাম্প নামালো এবং 6 চাকার একটি ছোট রোবট ধীরে ধীরে বেরিয়ে এলো। এটি চীনের রোভার জুরং, যা প্রথমবার তার চাকা দিয়ে মঙ্গলের পৃষ্ঠ স্পর্শ করল। ধুলোর ঝড় থামার সঙ্গে সঙ্গে তার সোলার প্যানেল খুলল, ক্যামেরা ঘুরল এবং জুরুং প্রথমবার মঙ্গলের পৃষ্ঠ রেকর্ড করল। আর এই মুহূর্তেই চীন বিশ্বের 4র্থ দেশ হয়ে উঠল যারা মঙ্গল গ্রহে পৌঁছেছিল এবং আমেরিকার পরে একমাত্র দ্বিতীয় দেশ যারা মঙ্গল গ্রহে রোভার চালিয়েছিল। কিন্তু এর মধ্যে সবচেয়ে চমকপ্রদ ছিল সেই জিনিস যা জুরং রোভার মঙ্গলের পৃষ্ঠের নিচে আবিষ্কার করেছিল। এমন একটি আশা যা প্রমাণ করল যে মঙ্গল গ্রহ কয়েক লক্ষ বছর আগেও জল এবং সম্ভবত জীবনে ভরা ছিল। তবে তার আগে বুঝে নেওয়া যাক মঙ্গলের এই অংশ ইউটোপিয়া প্ল্যানেশিয়া সম্পর্কে। বিশ্বের স্পেস এজেন্সিগুলো বারবার মঙ্গল মিশনের জন্য এই জায়গাটিকে কেন বেছে নেয়? মঙ্গলের এই বন্ধা মাঠে কি এমন রহস্য লুকিয়ে আছে? ইউটোপিয়া প্ল্যানেশিয়া কোনো সাধারণ মরুভূমি নয়, বরং কয়েক বিলিয়ন বছর আগে এই এলাকা গভীর সমুদ্রে ভরা ছিল। একসময় এখানে ঢেউ উঠত, নদী বইত। আজ পৃষ্ঠ শুকনো এবং জনশূন্য, কিন্তু নিচের মাটিতে সেই সমস্ত রহস্য চাপা পড়ে আছে যা দিয়ে মঙ্গলের ইতিহাস বোঝা যায়। এই কারণেই চীনও জুরংকে এখানে অবতরণ করিয়েছিল। এখন নাসার পুরনো মিশনগুলোর থেকে জুরংয়ের পদ্ধতি আলাদা ছিল। নাসার ল্যান্ডার এবং রোভারগুলো বেশিরভাগ ক্যামেরার ওপর নির্ভরশীল করে মঙ্গল পৃষ্ঠ অবতরণ বা অধ্যয়ন করত, কিন্তু চীন একটি ভিন্ন পন্থা বেছে নিয়েছিল। তারা মঙ্গল পৃষ্ঠের পরিবর্তে তার ভূগর্ভস্থ স্তরগুলোকে টার্গেট করছিল এবং এই সিদ্ধান্তের কারণেই চীনের মঙ্গলের নিচে লুকিয়ে থাকা এমন একটি রহস্য আবিষ্কার করেছিল যা মঙ্গলের জীবন এবং সমুদ্র সম্পর্কে শক্ত প্রমাণ দিয়েছে। এমন প্রমাণ যা নাসা এখনো সংগ্রহ করতে পারেনি। তাহলে দেখুন, যখন জুরং মঙ্গলের পৃষ্ঠে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল তখন তার আসল শক্তি প্রকাশ পেল, তার গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার। এটি পৃষ্ঠের ছোট ছোট বালির টিলাগুলো স্ক্যান করতে গিয়ে একটি চমকপ্রদ আবিষ্কার করল। রোভারের সেন্সর অনুসারে এই টিলাগুলোর পৃষ্ঠে একটি শক্ত, চকচকে এবং নোনতা স্তর জমা ছিল, যেন কেউ বালিকে পাথরে পরিণত করেছে। এই স্তরটি প্রায় 8 সেন্টিমিটার গভীর ছিল এবং সম্পূর্ণ লবণের ক্রাস্ট দিয়ে তৈরি ছিল। মঙ্গল গ্রহে দ্রুত বাতাস এবং ধুলোর ঝড়ের কথা বিবেচনা করে এমন স্তর তৈরি হওয়া অসম্ভব ছিল। যদি এটি ধীরে ধীরে তৈরি হতো তবে ঝড় তা অনেক আগেই ধ্বংস করে দিত। তার মানে হলো এই ক্রাস্ট হঠাৎ তৈরি হয়েছিল এবং এর সবচেয়ে যৌক্তিক কারণ ছিল তরল জল, কারণ পৃথিবীতে নদী ও সমুদ্রের তীরে এই একই প্রক্রিয়া দেখা যায়। অর্থাৎ চীনের জুরং রোভার তার প্রথম পদক্ষেপে প্রমাণ করেছিল যে মঙ্গল গ্রহে জল ছিল, তাও এত বড় পরিমাণে তরল অবস্থায়, ঠিক পৃথিবীর সমুদ্র ও নদীর মতো। কিন্তু এখন প্রশ্ন হলো, এই জল মঙ্গল গ্রহে কোথা থেকে এসেছিল? হঠাৎ এটি কিভাবে অদৃশ্য হয়ে গেল? এবং সবচেয়ে বড় প্রশ্ন, মঙ্গলের সেই সমুদ্রগুলো কতটা বড় ছিল এবং সেখানে কি সত্যিই পৃথিবীর মতো জীবন ছিল? লাল ধুলোয় ঢাকা একটি নির্জন গ্রহ, আকাশে ঘুরছে বালির ঝড়,
এবং পৃষ্ঠে ছড়িয়ে আছে নীরবতা। এটি মঙ্গল, সে রহস্যময় জগৎ যেখানে চীনের সাহসী জুরাং রোভার ক্রমাগত এগিয়ে যাচ্ছিল। আর রাডার মঙ্গল পৃষ্ঠের নিচে উঁকি দিচ্ছিল এবং তখনই সে কিছু অদ্ভুত দেখল। যখন জুরাং ইউটোপিয়া প্ল্যানেশিয়ার মাটি স্ক্যান করল, তখন তার নিচে প্রায় 10 থেকে 35 মিটার গভীরে 76টি ভিন্ন ভিন্ন স্তর পাওয়া গেল। এই স্তরগুলো সোজা ছিল না, বরং উত্তর দিকে হেলেছিল, এবং এগুলো কোনো সাধারণ বালির স্তর ছিল না। এটি ছিল সেই প্যাটার্ন যা পৃথিবীতে কেবল সমুদ্র তীরে তৈরি হয়। যখন ঢেউ বারবার তীরে আঘাত করে এবং মাটি ও খনিজের স্তর পেছনে ফেলে যায়, সেই একই প্যাটার্ন এখন মঙ্গল পৃষ্ঠের নিচে চাপা পড়ে পাওয়া গেছে। এখন বিজ্ঞানীদের জন্য এই আবিষ্কার কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম ছিল না। এর মানে ছিল যে কয়েক বিলিয়ন বছর আগে, যেখানে কেবল জল ছিল না বরং একটি পূর্ণ সমুদ্র ছিল, ঠিক যেমন লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীতে একটি একক সমুদ্র এবং মাঝখানে একটি মহাদেশ প্যানজিয়া ছিল। কিন্তু মঙ্গল গ্রহে সমুদ্রের প্রমাণের সঙ্গে আরেকটি বিস্ময়কর তথ্য সামনে এলো। যখন চীন এই নতুন আবিষ্কৃত সমুদ্রের স্তরগুলো বয়স পরিমাপ করল, তখন দেখা গেল সেগুলো বেশ তরুণ, মাত্র 1.6 বিলিয়ন বছর পুরনো। এতদিন ধরে মনে করা হতো যে মঙ্গলের সমস্ত জল প্রায় 3 বিলিয়ন বছর আগে বাষ্প হয়ে মহাকাশে উড়ে গিয়েছিল এবং বাকিটা কেবল এর মেরুতে জমে থাকা বরফে রয়ে গিয়েছিল। কিন্তু জুরং দেখিয়ে দিল যে মঙ্গলের গল্প এত সরল নয়। যদি জুরংয়ের গবেষণাকে সঠিক মনে করা হয়, তবে এর মানে হল 1.6 বিলিয়ন বছর আগে যখন পৃথিবীতে প্রাথমিক জীবন সমুদ্রে জন্ম নিচ্ছিল, তখন মঙ্গল গ্রহ জল এবং জীবনের জন্য উপযুক্ত পরিবেশ ছিল। অর্থাৎ উভয় গ্রহই একই সময়ে জীবনের জন্য উপযুক্ত ছিল, এবং যদি পৃথিবীতে জীবন উদ্ভূত হয়ে বিবর্তিত হয়, তবে মঙ্গল গ্রহ কি তা হয়নি? এর উত্তর সম্ভবত হ্যাঁ হতে পারে, কারণ এরপরই জুরাং মঙ্গলের রহস্যময় স্তরগুলোতে আরেকটি আবিষ্কার করল। যখন সে সমুদ্রের জল থেকে তৈরি স্তরগুলো গভীরভাবে অধ্যয়ন করল, তখন তাতে কিছু বিরল খনিজ পাওয়া গেল। এগুলো ছিল সেই হাইড্রেটেড খনিজ যা কেবল তখনই তৈরি হয় যখন খনিজ দীর্ঘ সময় ধরে জলে ডুবে থাকে। এর মানে ছিল যে যখন মঙ্গলের পৃষ্ঠ জলে ভরা ছিল, তখন সেই জলে রাসায়নিক বিক্রিয়া ঘটছিল, ঠিক সেই বিক্রিয়া যা থেকে পৃথিবীতে জীবনের শুরু হয়েছিল। প্রশ্ন শুধু এটুকু যে সেই জীবন কি মঙ্গলে শুকিয়ে যাওয়ার সঙ্গে শেষ হয়ে গিয়েছিল, নাকি তাও পরিবর্তিত পরিবেশের সঙ্গে নিজেকে বিবর্তিত করেছিল? এবং যদি বিবর্তিত হয়ে থাকে, তবে আজ মঙ্গলের সেই জীবগুলো কোথায়? সম্ভবত এর উত্তর মঙ্গলের মাটির নিচে চাপা পড়ে আছে। যখন জুরাং রোভার ইউটোপিয়া প্ল্যানেশিয়া 76টি সমুদ্রের স্তর অধ্যয়ন করল, তখন বিজ্ঞানীরা আরেকটি প্যাটার্ন লক্ষ্য করলেন। এই স্তরগুলোর বয়স একই ছিল না, এবং বরং ভিন্ন ভিন্ন ছিল। এর মানে ছিল যে এই সমস্ত স্তর একই সময়ে তৈরি হয়নি, যেন মঙ্গলের সমুদ্র হঠাৎ অদৃশ্য হয়ে যেত এবং লক্ষ লক্ষ বছরের শুষ্ক সময়ের পর আবার ফিরে আসত। এবং চমকপ্রদ বিষয় হলো যে কিছু স্তরের বয়স মাত্র 4 লক্ষ বছরের পুরনো ছিল। এটি মহাজাগতিক স্তরে খুবই ছোট সময়, এমনকি পৃথিবীর ইতিহাসের দৃষ্টিকোণ থেকেও এত সাম্প্রতিক যে যখন মঙ্গল গ্রহে এই শেষ সমুদ্রের ঢেউ ছিল, তখন পৃথিবীতে মানুষের পূর্বপুরুষ নিয়ান্ডারথালরা জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। এই আবিষ্কার মঙ্গল গ্রহকে একটি মৃত গ্রহ নয়, বরং একটি গতিশীল, পরিবর্তনশীল গ্রহ হিসেবে দেখায়, ঠিক পৃথিবীর মতো, যা প্রতি লক্ষ লক্ষ বছরে জলবায়ু পরিবর্তন এবং বরফ যুগের মধ্যে দিয়ে যায়। পৃথিবীতে এই চক্রকে আমরা মিলানকোজিভ সাইকেল বলি, যা গ্রহের কক্ষপথ, অক্ষীয় কাত এবং ঘূর্ণনের ওপর নির্ভর করে। তাহলে প্রশ্ন হলো, মঙ্গল গ্রহ কি এমন কিছু ঘটেছে বা ঘটছে? মঙ্গলের কক্ষপথ এবং কক্ষীয় কাত কি ছোট ছোট পরিবর্তন আসে যার প্রভাব লক্ষ লক্ষ বছরে তার আবহাওয়া বদলে দেয়? ইউটোপিয়া প্ল্যানেশিয়া চীনের গবেষণা তাই বলছে, এবং যদি এটি সত্য হয় তবে খুব সম্ভব মঙ্গল গ্রহে জীবন উদ্ভূত হয়েছিল এবং বিবর্তিত হয়েছিল, ঠিক যেমন পৃথিবীর কঠিন পরিবেশেও জীবন নিজেকে লুকিয়ে বেঁচে থাকে।
এখন বিজ্ঞানীরা আরেকটি তত্ত্ব দিয়েছেন, সম্ভবত মঙ্গলের চরম পরিবেশের কারণে সেখানে মাইক্রোবিয়াল জীবন এমনভাবে বিবর্তিত হয়েছিল যে যখন জল ফিরে আসত তখন তারা সক্রিয় হয়ে উঠত, এবং যখন বাষ্প হয়ে উড়ে যেত তখন ব্যাকটেরিয়ার মতো মাটিতে লুকিয়ে ঘুমিয়ে পড়ত। এবং বিশ্বাস করুন না করুন, নাসা 1976 সালে মঙ্গলের ইউটোপিয়া প্ল্যানেশিয়ায় পাঠানো ভাইকিং ল্যান্ডার দিয়ে এই তত্ত্বটি পরীক্ষা করেছিল, এবং আশ্চর্যজনকভাবে তার প্রথম পরীক্ষাটি মঙ্গল গ্রহে জীবনের এই চক্রকে সঠিক প্রমাণ করেছিল। তাহলে দেখুন, ভাইকিং মঙ্গলের মাটির নমুনা নিয়েছিল এবং এর ওপর একটি খুবই আকর্ষণীয় পরীক্ষা করেছিল। পদ্ধতিটি ছিল সহজ। মাটিকে একটি পাত্রে রাখা হয়েছিল এবং তাতে পুষ্টিকর জল ঢালা হয়েছিল। যুক্তি ছিল এই যে যদি মাটিতে মাইক্রোস্কোপিক এলিয়ান ব্যাকটেরিয়া থাকে তবে জল পেয়ে তারা পুনরুজ্জীবিত হয়ে শ্বাস নেবে, খাবার খাবে এবং বাই প্রোডাক্ট হিসাবে কার্বন ডাইঅক্সাইড নির্গত করবে। যদি ভাইকিংয়ের যন্ত্রগুলো এই কার্বন ডাইঅক্সাইডকে শনাক্ত করতে পারে তবে বোঝা যাবে হাইপোথিসিস সঠিক এবং মঙ্গল গ্রহে জীবন আছে। এবং আশ্চর্যজনকভাবে যখন এই পরীক্ষাটি করা হয় তখন ভাইকিংয়ের সেন্সারগুলো সত্যি কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হওয়ার রেকর্ড করল। সেই সময় বিজ্ঞানীরা হতবাক হয়ে গিয়েছিলেন। এটি ছিল এলিয়ান জীবনের প্রমাণ। কিন্তু আসল ধাক্কাটি তখন লাগলো যখন পরীক্ষাটি আবার করা হয়। দ্বিতীয়বার মাটিকে আরও পুষ্টিকর করা হয়, কিন্তু এবার কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে গেল। নাসা বলেছিল যে সম্ভবত প্রথমবার যে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়েছিল তা কোনো রাসায়নিক বিক্রিয়ার ফল ছিল এবং মঙ্গল গ্রহে জীবন নেই। কিন্তু অনেক বিশেষজ্ঞ মনে করেছিলেন যে প্রথম পরীক্ষাটি সঠিক ছিল এবং নাসা দ্বিতীয় পরীক্ষায় একটু বড় ভুল করেছিল। তাদের মতে মঙ্গলের এই সূক্ষ্ম জীবগুলো সেখানে খুব কম জলে বেঁচে থাকার জন্য বিবর্তিত হয়েছিল। মঙ্গলের পরিবেশ এমন নয় যে সেখানে প্রচুর জল এসে যায়। সেখানে পরিবর্তন ধীরে ধীরে হয়, জল ধীরে ধীরে জমে এবং এই প্রক্রিয়ার হাজার হাজার বছর লাগে। অর্থাৎ এই মাইক্রো অর্গানিজমগুলো পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে সময় পায়। কিন্তু নাসা তাদের হঠাৎ একটি বিপরীত পরিবেশ দিয়েছিল, এত বেশি জল যে তারা বেঁচে থাকতে পারেনি। অর্থাৎ যেখানে চীনের রোভার মঙ্গল গ্রহে জীবনের সম্ভাবনার ইঙ্গিত করছিল, সেখানে নাসার গবেষণার উপর প্রশ্ন উঠেছিল যে তারা কি মঙ্গল গ্রহে বিদ্যমান জীবনকে লুকিয়ে ফেলেনি। এবং এই সত্য জানার জন্য চীন আরেকটি পদক্ষেপ নিয়েছিল। মে 2020-তে এটি বিশাল ধুলোর ঝড়ের কারণে জুরং রোভার তার সোলার প্যানেলগুলো বাঁচাতে নিজেকে শাটডাউন করে দিয়েছিল। পরিকল্পনা ছিল যে ধুলো সাফ হলে এটি আবার জেগে উঠবে, কিন্তু এখনও পর্যন্ত এটি আর কখনো অনলাইনে ফিরে আসেনি। মঙ্গল গ্রহের ঠান্ডা পৃষ্ঠে লাল ধুলোয় ঢাকা জুরং সম্ভবত চিরতরে ঘুমিয়ে পড়েছে। এরপর চীনের মহাকাশ সংস্থা 2028 সালের জন্য আরেকটি মিশন ঘোষণা করেছে, Tianwen-3। এই মিশনে মঙ্গলের মাটি এবং পাথর সংগ্রহ করে তাদের পৃথিবীতে আনার পরিকল্পনা রয়েছে। এর জন্য দুটি বড় রকেট ব্যবহার করা হবে। একটি ল্যান্ডার এবং অ্যাসটেন্ড ভেহিকেল মঙ্গল গ্রহে নিয়ে যাওয়া হবে, যা পৃষ্ঠ থেকে নমুনা সংগ্রহ করবে, এবং দ্বিতীয়টি অরবিটের সেই নমুনাগুলো নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনবে। এটি ইতিহাসে প্রথমবার হবে যখন মানুষ সরাসরি মঙ্গল গ্রহের মাটি হাতে ধরে পরীক্ষা করবে। কল্পনা করুন, যখন সেই নমুনাগুলো কোনো ল্যাবে রাখা হবে তখন প্রতিটি বিজ্ঞানীর হৃদস্পন্দন ত্বরান্বিত হবে। যদি তাতে সত্যি সূক্ষ্ম জীব পাওয়া যায়, মৃত বা জীবিত, তবে এটি মানব ইতিহাসের সবচেয়ে বড় আবিষ্কার হবে। এবং যদি কিছুই না পাওয়া যায়, তবুও এই মিশন আমাদের বলবে যে মহাবিশ্বে জীবন কতটা দুর্লভ। কিন্তু এই আবিষ্কারের সঙ্গে একটি ভয়ও জড়িত। যদি সত্যিই মঙ্গলের মাটিতে কোনো সূক্ষ্ম জীব থাকে, তা বিলিয়ন বছর ধরে বরফ এবং ধুলোর নিচে লুকিয়েছিল, তবে কি পৃথিবীতে আনা নিরাপদ হবে? এমন তো নয় যে এলিয়ান ব্যাকটেরিয়াগুলো পৃথিবীতে এসে হঠাৎ জল ও অক্সিজেন ভরা পরিবেশে দ্রুত বৃদ্ধি পেয়ে আমাদের অসুস্থ করে ফেলবে। এমন যদি হয়, তবে সম্ভবত সেই মাইক্রোস্কোপিক এলিয়ান ব্যাকটেরিয়া থেকে এমন একটি মহাপ্রলয় শুরু হবে যা থেকে মানুষের পক্ষে বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়বে। তাই প্রশ্ন হলো, চীনের কি মঙ্গলের মাটি পৃথিবীতে এনেই গবেষণা করা উচিত, নাকি
আমাদের ঝুঁকি বিবেচনা করে এটি কেবল মঙ্গল গ্রহেই অধ্যয়ন করা উচিত? আপনি আপনার উত্তর নিচের কমেন্ট সেকশানে লিখে জানাতে পারেন। যদি ভিডিওটি পছন্দ হয় এবং তথ্যগুলো ভালো লাগে তবে ভিডিওটি লাইক করার পাশাপাশি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। বন্ধুরা, অনেক ধন্যবাদ পুরো অডিও পডকাস্টটি শোনার জন্য। অজানাকে এইভাবেই জানতে থাকুন। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি নোটিফিকেশান বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আর যদি আপনার এই ভিডিওটা পছন্দ হয় তবে আপনাকে আমি আরও সাজেশন দেবো আর কি, যে পরবর্তী ভিডিও বা পূর্ববর্তী ভিডিওগুলো দেখতে, যদি আপনার এইসব বিষয়ে আগ্রহ থাকে। আর পরবর্তী পর্বে দেখা তো হচ্ছেই, মানে ভয়েস ওভারের মাধ্যমে। তো আপনারা কমেন্টে লিখে দিন যে পরের ভিডিওগুলো কী কী বিষয় নিয়ে করা যেতে পারে। অজানাকে জানতে থাকুন।